আচ্ছা, কতগুলো হয়েছিল আজকে সেটগুলো কমপ্লিট করে দে, ঠিক আছে? কমপ্লিট করে ভিডিওটা আপলোড করে রেকর্ডগুলো দিয়ে দেবো, পিডিএফগুলো দিয়ে দেবো, ঠিক আছে? চলো। আচ্ছা, স্ক্রিন। হ্যাঁ, সরিস্কা অভয়ারণ্যটি যেখানে ভরতপুরে, তাই তো? সকলে উত্তর দাও। আলোয়ার সঠিক অ্যান্সার। আলোয়ার একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন। পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের, পোঙ্গল কোন রাজ্যের প্রধান উৎসব? পোঙ্গল কর্ণাটক রাজ্যের প্রধান উৎসব। সকলে উত্তর দাও। পোঙ্গল পোঙ্গল কোন রাজ্যের প্রধান উৎসব? জিকে যা করাচ্ছি, আশা করছি জিকে তোমরা 30-এ 30 তোলার কথা, ঠিক আছে? এবং শেষ মুহূর্তে ম্যাথ, রিজনিং, ইংলিশে যা দেবো সেখান থেকেও কিন্তু তোমাদের যেগুলা কালকে দিয়েছিলাম, কত নাম্বার দিয়েছি ইংলিশে। হ্যাঁ, ওভাবে টার্গেট রাখো, ঠিক আছে? যেহেতু 60+ টার্গেট রাখো, ঠিক আছে? নেগেটিভ মার্ক যেহেতু আছে, তারপরেও 60+ টার্গেট রাখো। টার্গেট 60+ নয়, টার্গেট সব, ঠিক আছে? যত তত, কিন্তু তোমাকে আনতে হবে এই মার্ক নাম্বার, ঠিক আছে? সেই অনুযায়ী পড়ে যেতে হবে। কাট অফ মার্ক তো থাকবে অবশ্য বেশি। পোঙ্গল প্রধান উৎসব হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। অপশান এ সঠিক অ্যান্সার। নিম্নের কে 2023 সালের ফ্রেঞ্চ ওপেন জয়লাভ করেছেন, বলো। কারো জানা আছে? নোভাক জোকোভিচ। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবে দিয়েছেন? প্যারিস। না, না। অপশন ডি সঠিক অ্যান্সার, ইন্টার মিয়ামি। আচ্ছা, এই প্রশ্নটা একটু সার্চ করো তো। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবে যোগ দিয়েছেন? ইন্টার মিয়ামি হবে, ঠিক আছে? একটু সার্চ করো কেউ। সার্চ করেছো? কে করছো? হ্যাঁ। হুম। ইন্টার মিয়ামি তাহলে সঠিক অ্যান্সার। চলো, ডেটটা। হুম হুম। তা এখন ইন্টার মিয়ামি। চলো। নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? না, শিবালিক হবে না। সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। নিজেদের কি হচ্ছে এখানে? মক টেস্টের মতো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? এই মক টেস্ট কিন্তু পরীক্ষার 1 মাস আগে থেকে কিন্তু। কি নেব? আমি তো এই সানডে বলি না, আমি বলছি যখন মিটিংয়ে তখন তেমন রেসপন্স পেলে এই সানডে থেকে হবে, না হয় পরের সানডে থেকে কনফার্ম, ঠিক আছে? কিন্তু গ্রুপে তো এখনো 50 জন হয়নি, দেখো এক্সাম গ্রুপটায়। সবাই ব্যাপারটা বুঝতে পারছে না তো। সবাই কাজ যে ভালো হবে সেটা তো কেউ বুঝতে পারছে না, যে এক্সামটা দিলে কতটা উপকারী হবে। সব দিক থেকে কনফিডেন্সও বাড়বে, ঠিক আছে? চলো। অবশ্যই। তবে আগে সব। হ্যাঁ।
3 মাসও নেই। নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো সাপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? সঠিক অ্যান্সার অপশান বি, নর্মদা উপত্যকা। ঠিক আছে। সমুদ্র ঘোড়া একটি স্তন্যপায়ী। সমুদ্র ঘোড়া একটি স্তন্যপায়ী? নো। সমুদ্র ঘোড়া একটি মাছ, তাই তো? কি বলছো, কি করে? সমুদ্র ঘোড়াকে তো আমি মাছ বানিয়ে দেইনি। আমি কি মাছ বানিয়েছি? দেখো আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। অপশানে দেওয়া আছে স্তন্যপ্রায়ী ঠিক আছে, এবং উদ্ভিদ, উদ্ভিদ তো হবে না, ঠিক আছে, মাছ, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেখো একটি সামুদ্রিক ঘোড়া হচ্ছে যেটাকে হিপ্পোক্যাম্পাস, এই সামুদ্রিক ঘোড়া হচ্ছে একটি হিপ্পোক্যাম্পাস প্রজাতির, যেখানে 46 প্রজাতির ছোট্ট সামুদ্রিক হাড়ের মাছের যে কোনো একটি পর্যায়ে পড়ে। ঠিক আছে, মাছের যে কোনো একটি পর্যায়ে পড়ে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি মানতে পারি, এটাকে মাছ মানতে পারি। ঠিক আছে। মাছ হবে। ঠিক আছে। এখানে একটা প্রশ্ন পড়েছিল, তোমরা যে বলছো না যে নিচের কোনটি স্তন্যপায়ী, প্রশ্নটা কিন্তু ছিল টিএসপিএসসি এফবিও। ঠিক আছে, টিএসপিএসসি এফবিও এক্সামে, ঠিক আছে, যে নিচের কোনটি স্তন্যপ্রায়ী? সামুদ্রিক ঘোড়া, সমুদ্র সিংহ, সামুদ্রিক গরু, কোনটা? শুধুমাত্র শুধুমাত্র গয়েরটা এখানে দেখো, বি আর সি সঠিক অ্যান্সার হবে। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে সমুদ্র সিংহ আর সামুদ্রিক গরু, এটাই হচ্ছে স্তন্যপায়ী। কিন্তু এখানে যে স্তন্যপায়ী মোটেও কিন্তু সামুদ্রিক ঘোড়া এটা মোটেও কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয়। কেন? স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীর একটি প্রাণী যা স্তন্যপায়ী হিসাবে পরিচিত, একটি মেরুদণ্ড প্রাণী। ঠিক আছে, এটি হচ্ছে একটি মেরুদণ্ড প্রাণী। ঠিক আছে। তোমরা যে বলছো সমুদ্রের ঘোড়া, এই সমুদ্রের ঘোড়া নামটি এক ধরনের ছোট মাছকে বোঝানো হয়েছে। ঠিক আছে, যার মাথাটি একটি ক্ষুদ্র ঘোড়ার মতো দেখতে। তোমরা ছবি হয়তো দেখেছো, দেখেছো ছবি, যার মাথাটি একটি ঘোড়ার মতো দেখতে, এটি ক্ষুদ্র ঘোড়ার মতো। সুতরাং এটি একটি আমরা স্তন্যপায়ী প্রাণী হিসাবে কিন্তু মানতে পারি না। সমুদ্রের ঘোড়াকে আমরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী হিসাবে মানতে পারি না। ক্লিয়ার? একটি খণ্ডিত হাড়, ঠিক আছে, এই হাড়ের একটি খাড়া ভঙ্গি, একটি কুঁচকানো যেটা বলে, ঠিক আছে, যেটা ল্যাজ, এই ল্যাজকে কি বলবো, ঘোড়ার মাথার সঙ্গে তুলনা করা হয়েছে, শরীরের সাথে সমুদ্রের ঘোড়াদের দ্বারা ভাগ করা হয়েছে। আর যেটা বলছিলাম সামুদ্রিক গরু আর সামুদ্রিক সিংহ, এগুলো কিন্তু স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে। সামুদ্রিক সিংহটা কি না, সামুদ্রিক সিংহ হচ্ছে পিনিপিডের বড় বুক এবং পেট এবং ছোট ঘন চুল, লম্বা সামনের ফ্লিপার, বাহ্যিক কানের ফ্লাপকে আমরা পিনিপিড বলবো। ঠিক আছে, তারা চারদিকে হাঁটতে পারে, তারা চারিদিকে হাঁটতে পারে, তারা কানের সিলগুলির একটি পশমশীল থাকে তাদের মধ্যে। ঠিক আছে। তবে এই বিষয়ে আলোচনা নয়, চলো যেটা মূল সেটা আলোচনা হয়েছে। তাহলে বুঝতে পেরেছো কোনটা স্তন্যপায়ী কোনটা স্তন্যপায়ী নয়? বুঝতে পেরেছো সকলে?
রাতের আকাশে কোন গ্রহটি লালচে দেখায় বলো তো? হ্যাঁ, রাতের আকাশে কোন গ্রহকে লালচে লালচে দেখায়? মঙ্গল গ্রহকে লালচে দেখায়, একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, নেট কি চলছে না ঠিক মতো? আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছ সকলে? বুঝতে পেরেছি, নেটটা বিশাল প্রবলেম। হ্যালো, এবার শুনতে পাচ্ছ ক্লিয়ার? স্ক্রিন ক্লিয়ার? ক্লিয়ার স্ক্রিন দেখা যাচ্ছে? বলো, রাতের আকাশে কোন গ্রহটি লালচে দেখায়? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? মঙ্গল গ্রহ, তাই তো? 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? 10 সালা বন্দোবস্ত 1790 সঠিক অ্যান্সার। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না। কলকাতা হাইকোর্ট বলো। তোমাদের তাহলে এটা প্র্যাকটিস করতে দিয়েছিলাম, অনেকদিন আগে তো পিডিএফটা দিয়েছিলাম, প্র্যাকটিস করনি কেউ? সঙ্গ করনি না? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1862, তাই তো? কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়? এখানে সঠিক অ্যান্সার হবে সিআর দাস। পরবর্তী, নিম্নলিখিত কোন বইটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা বলতো? এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা কোনটা? উইংস অফ ফায়ার। অপশন ডি, তাই তো? সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভেক্টর রাশি? নো, বারবার আলোচনা হয়েছে ভার। চলো, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। চলো, পরবর্তী। ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোন সময়? নো। বলো তাড়াতাড়ি। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার বলো। ভুল বলছো, সকলে ভুল বলছো। শরৎকাল হবে, অপশন ডি সঠিক অ্যান্সার। 2022 সোশ্যাল প্রোগ্রেস ইন্ডেক্স এ ভারতের স্থান কত ছিল? 110 হবে। চলো, পরবর্তী। কে পেনিসিলিন আবিষ্কার করেছিল? অপশন নাম্বার অপশন নাম্বার ডি। চলো, আম্বেদ পরবর্তী, আম্বেদকর এর লাইফ নামক গ্রন্থটি রচয়িতা কে? আম্বেদকরের লাইফ। বি সঠিক অ্যান্সার, শশী থারুর। পরবর্তী,
L20 বৈঠক নিম্নের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? হ্যালো, হ্যালো। L20 বৈঠক, L20 বৈঠক কোন রাজ্যে? হরিয়ানা না। পাঞ্জাব সঠিক অ্যান্সার, পাঞ্জাব সঠিক অ্যান্সার। পাঞ্জাব। চলো, অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারি মাদার মিল্ক ব্যাংক তৈরি করলো কোন রাজ্য? অনাথ শিশুদের জন্য প্রথম সরকারি মাদার মিল্ক তৈরি করলো কোন রাজ্য? উত্তরাখণ্ড সঠিক অ্যান্সার। পরবর্তী, ভারতের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি সঠিক answer। পরবর্তী, সুলতানি যুগে বৃহত্তম পদাতিক সেনা কে তৈরি করেছিলেন? সুলতানি, আলাউদ্দিন খলজি সঠিক অ্যান্সার। পরবর্তী, জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতায় কি পরিবর্তন ঘটে? জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতায় কি পরিবর্তন ঘটে? সঠিক অ্যান্সার একই থাকে, অপশন সি। পরবর্তী, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? দিয়েছিলাম, এগুলো সব দেওয়া হয়ে গেছে। বলো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা? হ্যাঁ, নো, বলের পরিমাণ। পরবর্তী, বলবন্ত রায় মেহাতো কমিটির নিযুক্ত হয়েছিলেন কোন কমিটির? মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও। বলবন্ত রায় মেহাতো, মেহতা কমিটি কোন কমিটির সাথে নিযুক্ত নিযুক্ত হয়েছিল? সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা, অপশন এ। চলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট। কোনটা সঠিক অ্যান্সার? পঞ্চম নয়, তৃতীয় হবে। সরি, সরি, সরি। আচ্ছা, আগের প্রশ্নটা কি আলোচনা করেছিলাম আমি? চলো, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা, বলো কোনটা সঠিক অ্যান্সার? সকলে উত্তর দাও। অপশন ডি সঠিক অ্যান্সার। চলো, পরবর্তী, জিকে সেট 12, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল। অপশন বি। বি বলছো তো সকলে, তাই তো? নীলগিরি, নীলগিরি সঠিক অ্যান্সার। নীলগিরি সঠিক অ্যান্সার। চলো, পরবর্তী, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন? নো, ঠাকুরদাস ভার্গব। আচ্ছা, একটু সার্চ করো তো একটু, কেউ করো তাড়াতাড়ি। সার্চ করো এটা কেউ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো।
করেছো? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে কে অভিহিত করেছেন? সবাই চুপচাপ হয়ে গেলে যে। হ্যালো। দেখো এই ধরনের প্রশ্ন একটা কিন্তু এসেছিল। প্রশ্নটা ছিল ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা এসেছিল। যে যে ভারতীয় যে ভারতীয় সংবিধানের আত্মা কোনটি? ডাব্লিউবিসিএস মেন এক্সামে এসেছিল। ভারতীয় সংবিধানের আত্মা কোনটি? মৌলিক অধিকার, প্রস্তাবনা, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি না দশম তফসিল? কোনটা হবে ভারতীয় সংবিধানের আত্মা? মৌলিক অধিকার না প্রস্তাবনা না দশম তফসিল? ভারতীয় সংবিধানের আত্মা হচ্ছে প্রস্তাবনা হবে, তা মাথায় রাখবে। কি হবে? প্রস্তাবনা। ডাব্লিউবিসিএস মেন এক্সামে কিন্তু এসেছিল প্রশ্নটি। ক্লিয়ার? ডাব্লিউবিসিএস মেন এক্সামে কিন্তু এসেছিল প্রশ্নটি। ক্লিয়ার? তারপরে যে প্রশ্নটা আলোচনা করছি আমি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন? এটা কিন্তু সংবিধানের আত্মা বলেছেন। আমি কি বলছি যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন? আলাদা তিন ধরনের প্রশ্ন। এসএসসি সিএইচএসএল 2020 সালের প্রশ্ন ফলো করো, দেখতে পাবে। ঠাকুরদাস ভার্গব, কানাইলাল মানিকলাল মুন্সি, এন এ পালকিওয়ালা, ভীমরাও রামজি আম্বেদকর, কোনটা হবে? ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল ভারতীয় সংবিধানে কোনটা হবে? কারোর জানা নেই? কারোর জানা আছে এই প্রশ্নের উত্তর? দেখো এখানে সঠিক অ্যান্সার হবে কানাইলাল মানিকলাল মুন্সি। কানাইলাল মানিকলাল মুন্সি সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার? আর এখানে যে প্রশ্নটা, তাহলে এখানে প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন? ভারতীয় সংবিধানের 32 নং ধারা তোমরা লক্ষ্য করো, ওই 32 নং ধারায় ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় বা আত্মা হিসেবে বর্ণনা করেছেন। কে? ডক্টর বি আর আম্বেদকর। একটি প্রস্তাবনা আমাদের সংবিধানের মুখোদ্গত হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন ডক্টর বি আর আম্বেদকর, সঠিক অ্যান্সার হবে। কত নম্বর ধারায়? 32 নম্বর ধারায়। ক্লিয়ার? প্রশ্নটা দেখো আমি কত ধরনের প্রশ্ন আনছি এখানে লক্ষ্য করো, নোট করো, ঠিক আছে? সকলে নোট করার চেষ্টা করো। কি বলেছি যে ভারতীয় সংবিধানের 32 নং ধারাকে ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় বা আত্মা বলে বর্ণনা করেছেন। ক্লিয়ার? চলো এবার প্রশ্ন হচ্ছে যে ভারতীয়
সংবিধান প্রস্তাবনাকে ভারতের সংবিধান আত্মা বলেছেন কে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। প্রশ্নে কিন্তু এখানে এটাই আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন ডি হবে। ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? এবার আরো প্রশ্ন হতে পারে যে সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? কি হবে উত্তর? সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়? সেক্ষেত্রে উত্তর কি হবে? আমি কিন্তু বারবার বলছি নোট করো, এগুলো নোট করো। অনেক প্রশ্ন যদি সংবিধান থেকে এই পজিশনে থাকে এখান দিয়ে আসবে। ক্লিয়ার? আশা করছি এখান থেকে আসবে। হয়েছে? আচ্ছা, ভারতের সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেন? কারো জানা আছে? ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, ওই প্রস্তাবনা কে রচনা করেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্যমূলক প্রস্তাব এর উপর ভিত্তি করে রচিত হয়েছিল। কার উপর? উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করে এটি রচিত হয়েছিল। এটির খসড়া কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু রচনা করেছিলেন। কে? পণ্ডিত জওহরলাল নেহরু। ক্লিয়ার? ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কে? বি আর আম্বেদকর ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক। ক্লিয়ার? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটির উদ্দেশ্য হচ্ছে কি? রেজুলিউশন এর ওপর ভিত্তি করে তৈরি। ঠিক আছে? এটি পণ্ডিত নেহরু কর্তৃক প্রণীত হয়েছিল। আচ্ছা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রধান অঙ্গীকারগুলি কি কি? কারো জানা আছে? ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, সেই প্রস্তাবনার প্রধান প্রধান অঙ্গীকারগুলি কি কি? সকল নাগরিকের জন্য ন্যায় বিচার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা। তৃতীয় সমতা সুরক্ষিত করা। চতুর্থত জাতির ঐক্য অখণ্ডতা বজায় রাখার জন্য ভ্রাতৃত্বের প্রচার করা। আচ্ছা, সংবিধানের যে আত্মা, এই সংবিধানের আত্মাটা কি? একটু আগে বললাম, সংবিধানের আত্মা হচ্ছে প্রস্তাবনা। ক্লিয়ার? ক্লিয়ার? সংবিধানের প্রাণ যাকে বলা হয়, প্রস্তাবনা। আচ্ছা, প্রস্তাবনায় বর্ণিত চারটি প্রধান আদর্শ কি কি আছে? প্রস্তাবনায় নিহিত চারটা প্রধান আদর্শ আছে। একটা হচ্ছে ন্যায় আছে, স্বাধীনতা, সমতার ভ্রাতৃত্ব। ক্লিয়ার? ভারতীয় সংবিধান কার লেখা? ডক্টর বি আর আম্বেদকরের লেখা। ভারতীয় সংবিধান কয়টি ধারা আছে? সংবিধানের মূল পাঠ প্রায় 22টি অংশ এবং 8টি তফসিল, যেখানে 395টি অনুচ্ছেদ রয়েছে। ক্লিয়ার? এটি 26শে জানুয়ারি 1950-এ কার্যকর করা হয়েছিল, যে দিনটি ভারতে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে আসছি। 100টি সংশোধনীর কারণে নিবদ্ধের সংখ্যা বেড়ে যেখানে হয়েছে 448টি। ক্লিয়ার? ভারতীয় সংবিধানের প্রকৃতি কি? না, ভারতীয় সংবিধানের প্রকৃতিতে ফেডারেল চেতনায় একক বলে মনে করেছেন। ফেডারেল চেতনার একক বলে মনে করেছেন। যেমন আর ক্ষমতার বিভাজন আছে, দ্বিকক্ষবাদ এখানে আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, ভারতীয় সংবিধানের পিতার নাম কি? কারো জানা আছে ভারতীয় সংবিধানের পিতার নাম? ভারতীয় সংবিধানের পিতার নাম কি? আওয়াজ কি শুনতে পাচ্ছ সকলে? ভারতীয় সংবিধানের পিতার নাম কি? হুম।
ইন্ডিয়া এর পূর্ণ রূপ কি? ভারতের পূর্ণরূপ, আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতের পূর্ণরূপ কি? আমাদের দেশের পূর্ণরূপ কি? ইন্ডিয়ার পূর্ণরূপ কি? ভারতের পূর্ণরূপ কি? কারোর জানা আছে? ইন্ডিয়ার পূর্ণরূপ, ভারতের পূর্ণরূপ কি? অপশান আমি বলছি, জানা থাকলে বলো অপশান এখানে। দেখো, ভারতের পূর্ণরূপ হচ্ছে স্বাধীন জাতি ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে। এটাই হচ্ছে ভারতের পূর্ণরূপ। ক্লিয়ার? আচ্ছা, কে এ, কে এর পূর্ণরূপ কি? দেখো, আইএস এর পূর্ণরূপ, আইএস এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন সিস্টেম। আইএস এর পূর্ণরূপ কি? ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, মাথায় রাখবে। চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। চলো, 2011 সালে আদম অনুসারে কোন ভারতীয় রাজ্যে জনগণত্ব সর্বনিম্ন? সকলে উত্তর দাও। সিকিম হবে? আমার মন বলছিল সিকিম হবে না। 2011 সালের আদমানুসারী অনুসারে কোন ভারতীয় রাজ্যে জনগণত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। অপশান ডি সঠিক অ্যান্সার, অরুণাচল প্রদেশ। চলো পরবর্তী। কে ফ্রেঞ্চ ওপেন 2023 একক মহিলা শিরোপা জিতেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি, ইগা সোয়াটেক। পরবর্তী। ঘূর্ণিঝড় বিপর্যয় নামকরণ করেছে নিম্নের কোন দেশ? ঘূর্ণিঝড় বিপর্যয় নামকরণ করেছে নিম্নের কোন দেশ? ঘূর্ণিঝড় বিপর্যয় নামকরণ করেছে নিম্নের কোন দেশ? কারো জানা আছে? সঠিক অ্যান্সার অপশান সি, বাংলাদেশ সঠিক অ্যান্সার। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 3রা মার্চ, একদম রাইট, সঠিক অ্যান্সার। পরবর্তী। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? একদম সঠিক অ্যান্সার, থাইরক্সিন। পরবর্তী। শব্দের বিস্তার সম্পর্কে কোন তত্ত্বটি নির্ভুল? অপশান ডি সঠিক অ্যান্সার, গ্যাসীয় মাধ্যম। অপশান ডি, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। পরবর্তী। কফি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য শীর্ষে অবস্থান করে? নো। কর্ণাটক সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের বর্তমান সদস্য সংখ্যা কত? নো। সঠিক অ্যান্সার অপশান ডি, 245। কি বলছো? উচ্চকক্ষ? ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের আর নিম্নকক্ষ বলে ভাগ আছে, বুঝতে পারছো? ভারতীয় যে পার্লামেন্ট আছে না, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বলে ভাগ আছে। সেই উচ্চকক্ষের বর্তমান যে সদস্য আছে, ঠিক আছে, সেই সদস্যের সংখ্যা
হচ্ছে কত বললাম, 245, তাই তো? দেখো রাজ্যসভা হচ্ছে কি, রাজ্যসভা হচ্ছে ভারতীয় সংসদের একটা উচ্চ কক্ষ, এটা মাথায় রাখবে। এই সভার যে সর্বোচ্চ সদস্য এবং কোরাম যেটাকে বলা হয়, কোরাম সংখ্যা, সদস্য সংখ্যা বা কোরাম সংখ্যা, ক্লিয়ার? যেটা বর্তমানে দাঁড়িয়েছে 245। ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবার ক্ষেত্রে প্রায় 12 জন সদস্যকে রাজ্যসভার নির্বাচন করেন। এরা মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত, ক্লিয়ার? দেখো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু এসেছিল, প্রশ্নটা হচ্ছে RRC গ্রুপ ডি প্রশ্ন, যে রাজ্যসভার সর্বাধিক অনুমোদিত সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বাধিক অনুমোদিত সদস্য সংখ্যা কত? সঠিক অ্যান্সার কোনটা হবে? 250টি হবে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেটা আলোচনা করছি সকলে বুঝতে পেরেছো? দেখো ভারতীয় সংবিধানের প্রায় 80 নম্বর ধারা, এই ধারায় সংসদের উচ্চকক্ষের, যেটা বলছিলাম উচ্চকক্ষ, এই উচ্চকক্ষের অর্থাৎ রাজ্যসভার সর্বাধিক অনুমোদিত সদস্য সংখ্যা 250 জন। মোট 250 জনের 238 জন হচ্ছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধি এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। আর বর্তমানে আমাদের রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা দাঁড়িয়েছে, প্রায় ক্রম সংখ্যা দাঁড়িয়েছে 245, ঠিক আছে, যার মধ্যে 233 জন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছে। কতজন? 233 জন। কোথা থেকে নির্বাচিত হচ্ছে? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইনসভার দ্বারা। এবং বাকি যে 12 জন, এই 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হচ্ছে, ক্লিয়ার? ভারতের উপরাষ্ট্রপতি কে? উপরাষ্ট্রপতি হচ্ছেন ক্ষমতা বলে রাজ্যসভার সভাপতি, অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতির পদে আসীন থাকবেন, স্বয়ংক্রিয়ভাবে তিনি রাজ্যসভার সভাপতির দায়িত্ব পালন করবেন। বর্তমানে আমাদের রাজ্যসভার সভাপতি কে আছে? জগদীপ ধনখড়, তাই তো? লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স লাগতে হবে? সরি, লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে? লোকসভার, আওয়াজটা বন্ধ করো। লোকসভার সদস্য হতে গেলে অবশ্যই আমাদের প্রজাতন্ত্রের নাগরিক হতে হবে এবং যার বয়স 25 বছরের কম নয়, ঠিক আছে? 25 বছরের কম হলে হবে না। আচ্ছা, পার্লামেন্টের যে উচ্চকক্ষ, সেই উচ্চতর কক্ষ কোনটি? দেখো পার্লামেন্টের উচ্চকক্ষ বা উচ্চতর কক্ষ হচ্ছে রাজ্যসভা, সাংবিধানিকভাবে রাজ্য পরিষদ এবং ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ। পার্লামেন্টের উচ্চকক্ষকে কি বলা হয়? কোন কক্ষকে? রাজ্যসভা হলো ভারতীয় সংসদের একটা উচ্চকক্ষ। কি বললাম? রাজ্যসভাই হচ্ছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ, ক্লিয়ার? ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের নাম, একটা হচ্ছে ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, যা হচ্ছে রাষ্ট্রপতি কক্ষ নিয়ে গঠিত হচ্ছে, সেটা রাজ্যসভা এবং লোকসভা। আর রাজ্যসভা যেটা রাজ্য পরিষদ হচ্ছে সংসদের উচ্চকক্ষ এবং এটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করে। এবং লোকসভা হচ্ছে জনগণের কক্ষ, এটি হচ্ছে সংসদের নিম্নকক্ষ এবং এটি সমগ্র ভারতের জনগণের প্রতিনিধিত্ব করে, ক্লিয়ার? একটা হচ্ছে রাজ্যসভা বললাম, একটা লোকসভা বললাম। রাজ্যসভার মধ্যে কি পড়ছে? উচ্চকক্ষ পড়ছে, এবং লোকসভার মধ্যে কি পড়ছে? নিম্নকক্ষ পড়ছে, যেটা হচ্ছে জনগণের কক্ষ লোকসভা, আর রাজ্যসভা হচ্ছে রাজ্য পরিষদের কক্ষ, ক্লিয়ার? ভারতীয় পার্লামেন্টের লোকসভায় কে সভাপতিত্ব করেন? ভারতীয় পার্লামেন্টের লোকসভায় কে সভাপতিত্ব করেন? দেখো ভারতীয় সংবিধানের প্রায় 108 নম্বর, দেখো ভারতীয় সংবিধানের 108 নম্বর ধারা অনুসারে লোকসভার অধ্যক্ষ লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভা সভাপতিত্ব করেন, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন এসেছিল, যে প্রশ্নটা হচ্ছে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, এনটিপিসি সিবিটি এক্সাম 2020 সালে শিফট নম্বর 2, ক্লিয়ার? যে লোকসভা এবং রাজ্যসভার যৌথ পরিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর কি হবে? অপশন দেব? লোকসভার অধ্যক্ষ, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন সদস্য, রাজ্যসভার জ্যেষ্ঠতম সদস্য, না ভারতের রাষ্ট্রপতি, কোনটা হবে? একদম সঠিক অ্যান্সার, লোকসভার অধ্যক্ষ। দেখো ভারতের সংবিধানের 108 নম্বর ধারা অনুসারে লোকসভার অধ্যক্ষ লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভাপতিত্ব করেন, ঠিক আছে?
আচ্ছা, রাজ্যসভা আর লোকসভাটা কি বললাম? রাজ্যসভা হচ্ছে এটি উচ্চকক্ষ রাজ্য পরিষদ নামে পরিচিত। সংবিধানের ৮০ নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ২৫০, যার মধ্যে ১২ জন রাষ্ট্রপতি মনোনীত এবং ২৩৮ জন রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে? আর যেটা বললাম লোকসভা, এটা হচ্ছে নিম্নকক্ষ নামে পরিচিত। এটি ১৯৫২ সালে ১৭ এপ্রিল এটি প্রথমবারের মতো যথাযথভাবে গঠিত হয়েছিল। ভারতের সংবিধানের অনুসারে এই কক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা যেখানে ৫৫২ জন। এই যে অপশান এ, এটা হচ্ছে নিম্নকক্ষের সদস্য সংখ্যা, বর্তমানে ৫৫২ জন। এবং ভারতীয় সংবিধানের ধারা নম্বর ৮৪-তে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কত নম্বর ধারায়? ৮৪ নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের ৮৪ নম্বর ধারায় লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা নির্ধারণ করেছে। ঠিক আছে? লোকসভার প্রধান কে? লোকসভার প্রধান কে? লোকসভার প্রধান হচ্ছে, কে বলতে পারবে লোকসভার প্রধান কে? লোক লোকসভার প্রধান হচ্ছে স্পিকার। চলো, অধ্যক্ষ হচ্ছে পরবর্তী। পার্লামেন্টের দুটি কক্ষ, একটা হচ্ছে হাউস অফ স্টেটস রাজ্যসভা যাকে বলা হয়, হাউস অফ পিপল লোকসভা যাকে বলা হয়। ক্লিয়ার? ভারতের সংসদের দুটি কক্ষ, একটা হচ্ছে হাউস অফ স্টেটস রাজ্যসভা যাকে বলা হয়, হাউস অফ পিপল লোকসভা যাকে বলা হয়। ক্লিয়ার? পার্লামেন্ট পার্লামেন্ট যে পার্লামেন্ট বলি, এই পার্লামেন্ট হচ্ছে, এর অর্থ হচ্ছে অ্যাক্ট, অন্য দেশে চলে যাওয়া অ্যাক্ট নামে পরিচিত। এই অ্যাক্ট যেটা ভারতের সংসদের দুটি কক্ষ দিয়ে গঠিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ভারতের যে এমপি, এই এমপিদের কাজ কি? ভারতের যে এমপি, এই যে ভোট হচ্ছে, এমপির ভোট হবে, তাই তো? তোমাদের কোথায় কোথায় ভোট হয়েছে? তোমাদের সকলের ভোট হয়ে গেছে, তাই তো? তমলুক। আমাদেরও তমলুক। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, সোনাভুই। কোন দিকে ওটা? হুম, নিমতৌড়ি। আচ্ছা। নন্দায়ন জানি, নন্দাজন, মেছেদা। ও, ওখানে। আচ্ছা, যেটা বললাম যে ভারতে এমপিদের কাজটা কি, আমাদের এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে, ঠিক আছে? সেখানে কাজটা কি এমপিদের? একজন এমপির কাজ কি? দেখো, এমপির প্রধান দায়িত্ব হচ্ছে প্রতিনিধিত্বর দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব। ভারতের সংসদ, যারা লোকসভা, ঠিক আছে, ভারতের সংসদে যারা লোকসভা, তাদের নির্বাচনী এলাকার জনগণের মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা হয়েছে এবং পার্টস দায়িত্বের ক্ষমতা কি, পার্টস দায়িত্বের ক্ষমতা এবং প্রতিনিধির দায়িত্ব, পার্টস দায়িত্বের ক্ষমতা সরকার কর্তৃক প্রস্তাবিত রাজস্ব ব্যয় অনুমোদন করতে, তদারকি করতে হবে। ঠিক আছে? মানে বিভিন্ন রাজ্যের যে ব্যয় অনুমোদন করা, বিভিন্ন রাজস্ব ব্যাপার, এইসব প্রস্তাবিত আলোচনা সেখানে করা হয়। সে বিষয়ে আরো জটিল ভাবনা চিন্তা, সে বিষয়ে আলোচনা নয়। আরো অনেক বিস্তারিত আলোচনা করলে শেষ হবে না। চলো, লোকসভা কিভাবে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে? দেখো, এগুলো জানা উচিত। লোকসভা অর্থের বিষয়ে আরও ক্ষমতা প্রয়োগ করে। অর্থের বিষয়ে লোকসভা একবার সরকারের বাজেট বা অর্থ সংক্রান্ত অন্য কোনো আইন পাস করলে রাজ্যসভা তা প্রত্যাখ্যান করতে পারে না। একবার যদি পাস করে, রাজ্যসভা এটিকে শুধুমাত্র ১৪ দিন বিলম্ব করতে পারে। ঠিক আছে? বা এতে পরিবর্তনের পরামর্শও দিতে পারে। লোকসভা এই পরিবর্তনগুলি গ্রহণ করতে পারে, নাও পারে। রাষ্ট্রবিজ্ঞানে পড়েছো কেউ আছে এখানে? রাষ্ট্রবিজ্ঞানে পড়েছো? হ্যালো? রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কেউ পড়েছো? আচ্ছা, কতটা আলোচনা হয়েছিল, চলো পরবর্তী। কোন ভারতীয় শহর সিটি অফ ফেস্টিভাল নামে পরিচিত? কতটা আলোচনা করেছিলাম আমি। কোন ভারতীয় শহর সিটি অফ ফেস্টিভাল নামে পরিচিত? হুম, মাদুরাই সঠিক অ্যান্সার।
যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলা হয়? নো, আইসোবার বলা হয়। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে। হুম, 2024 সালে বলো, সকলে উত্তর দাও। প্যারিস সঠিক অ্যান্সার বলেছো। হ্যালো, আওয়াজ শুনতেছো সকলে? আচ্ছা, কি বলেছিলাম প্রশ্নে, কি বলেছিলাম যে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায়, তাই তো? কি বলেছো? উত্তরে প্যারিস। উত্তরে প্যারিস হবে, তাই তো সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন কিন্তু এসেছিল যে 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক কোন শহর? প্রশ্নটা এসেছিল ন্যাশনাল ব্যাংক ক্লার্ক পরীক্ষায় মেমোরি বেস্ট পেপারে 2019 সালে আগস্ট মাসে শিবনম, ঠিক আছে? যে প্যারিস, টোকিও, লস অ্যাঞ্জেলেস, ব্রাজিং, কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে এখানে? প্যারিস, প্যারিস সঠিক অ্যান্সার হচ্ছে। এই 2024-এ যে গ্রীষ্মকালীন এই 2024-এ যে গ্রীষ্মকালীন অলিম্পিক, এটা আসন্ন আন্তর্জাতিক মাল্টি স্পোর্টস ইভেন্টস, যা ফ্রান্সের প্যারিসে 26শে জুলাই থেকে 11ই আগস্ট 2024 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। লন্ডনে যেটা 1908, 1948, 2012, ঠিক আছে, এগুলো প্যারিস তৃতীয়বার অলিম্পিক আয়োজনের দ্বিতীয় শহর হবে, ঠিক আছে, হয়েছিল। আর 1900 থেকে 1924 অলিম্পিক সংস্কারক প্যারিস তার আয়োজিত হয়েছিল। 2024 গেমসে প্যারিস আগের বারের ঠিক 100 বছর পরে তৃতীয়বারের জয় অলিম্পিকের মঞ্চায়ন করবে। আর 2024 প্যারিস গেমসের মূল মন্ত্র ভাগ করে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। 2022-এ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলতে পারবে কেউ? বেজিং, বেইজিংয়ে। এই 2022-এ শীতকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মাস্ক হলো বিং ডোয়েন ডোয়েন, ঠিক আছে? অফিসিয়াল মাস্কট কি হচ্ছে? বিং ডোয়েন ডোয়েন। 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক 2021 সালে যারা পুনর্নির্ধারণ করেছিল, যেটা হয়েছিল জাপানের টোকিওতে। 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের অফিসিয়াল মাস্কট হচ্ছে মিরাই টোভা। কি? মিরাই টোভা। কি বললাম? মিরাই টোভা। চলো, এ বিষয়ে আর ততদূর এগিয়ে লাভ নেই, যেটা আলোচনার বিষয়বস্তু। তবে অলিম্পিক 2024 তাহলে কোথায় অনুষ্ঠিত হবে? অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিস। 2024 অলিম্পিক প্রতিযোগিতাটি এর আগে শহরটি, যেটা 1924 সাল, লক্ষ্য করো, সর্বশেষ অনুষ্ঠিত অলিম্পিকের ঠিক 100 বছর পরেই আয়োজন করা হচ্ছে, যেটা গ্রীষ্মকালীন আর শীতকালীন অলিম্পিক গণনার ধরেই এটি ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক, ঠিক আছে? 2024-এ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে অলিম্পিক যেটা ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হবে, তাই তো? ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হবে। 2024-এ অলিম্পিকের সময়সূচি কোথায় কোথায় হবে? প্রশ্ন বিভিন্ন ধরনের আসতে পারে। 2024 সালে অলিম্পিকের সময়সূচি কোথায় হবে? না, অলিম্পিক গেমস প্যারিসে 2024 সালে 26শে জুলাই, 11ই আগস্ট পর্যন্ত। ক্লিয়ার? 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় হবে? কে বলতে পারবে 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে? এটা 22-এ, দেখো 22-এ হওয়ার কোথায়, এটা চীনের বেইজিং হবে যেটা। আচ্ছা, গ্রীষ্মকালীন অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয় কারো জানা আছে? গ্রীষ্মকালীন যে অলিম্পিক, গ্রীষ্মকালীন যে অলিম্পিক, এটা কত বছর বছর
অন্তর অন্তর অনুষ্ঠিত হয়? সকলে উত্তর দাও। প্রতি 4 বছর অন্তর অলিম্পিক গেমসের অনুষ্ঠিত হয়, তাই তো? সঠিক অ্যান্সার বলেছো তোমরা। অলিম্পিক কত প্রকার কারোর জানা আছে? অলিম্পিক গেমস কত প্রকার? হ্যাঁ, অলিম্পিক গেমস হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক আর ওয়াই ও জি এবং প্যারালিম্পিক। ওয়াই ও জি এবং প্যারালিম্পিক, ঠিক আছে? অলিম্পিক কতদিন পর হচ্ছে বলো তো? এইবারে যে অলিম্পিক হচ্ছে কতদিন পর, ছাড়ো প্রশ্ন দরকার নেই। আচ্ছা, অলিম্পিক গেমসের প্রতীক কি কি আছে বলো? অলিম্পিক গেমস প্রতীক কি কি আছে? হ্যাঁ, 5 চাকতির চিহ্ন, রিংসগুলি সাদা পটভূমির ওপর, হলুদ কালো সবুজ লাল রঙের 5টি, এগুলো আছে। তবে এ বিষয়ে অলিম্পিক, চলো সে বিষয়ে আলোচনা নয়। অলিম্পিক প্রথম কত সালে শুরু হয় কারোর জানা আছে? অলিম্পিক গেমস প্রথম কত সালে শুরু হয়? আচ্ছা, অলিম্পিক্সের যে প্রতীকগুলো বললাম, দেখো এগুলো কিন্তু বিগত বছরের পরীক্ষায় আসে, ঠিক আছে? যে কোন কালারে কোন দেশ, ঠিক আছে? আচ্ছা, আমাদের এশিয়া, সরি, যেটা বলেছিলাম যে 5টা যে কালার আছে, 5টা মহাদেশের কিন্তু 5টা কালার আছে, ঠিক আছে? বলো আমাদের এশিয়া মহাদেশের কোন কালার, কারোর জানা আছে? 5টা মহাদেশে কিন্তু 5টা কালারে কিন্তু পরীক্ষায় এসেছিল বিগত বছরে, প্রতিটা প্রাইভেসের পরীক্ষায় লক্ষ্য করে দেখতে হবে। আচ্ছা, ইউরোপের জন্য হচ্ছে নীল আছে, দেখো আমি বলে যাচ্ছি। ইউরোপ মহাদেশের জন্য নীল, নোট করে, এগুলো পরীক্ষা কিন্তু এসে থাকে। আর এশিয়ার জন্য কিন্তু হলুদ, ঠিক বলেছো, ঠিক আছে? আর আফ্রিকার জন্য হচ্ছে কালো। আর ওসেনিয়ার জন্য হচ্ছে সবুজ বা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বা ওসেনিয়ার জন্য সবুজ, আর আমেরিকার জন্য লাল। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রাইভেট ইয়ারের প্রতিটা প্রশ্নে কিন্তু তোমরা লক্ষ্য করে পেয়ে যাবে। আমি তাই জন্য এই টপিকটা আমি তুলে ধরলাম। যারা নোট করে রাখছো অবশ্যই ভালো করছো। দেখো এসএসসি জিডি, দেখো তোমরা এসএসসি আফ্রিকা, ওসেনিয়া, ওসেনিয়া বা অস্ট্রেলিয়া হচ্ছে সবুজ আর আমেরিকা লাল, বুঝতে পেরেছো? বিগত বছরের প্রশ্ন লক্ষ্য করো, সব কিন্তু প্রশ্নে পেয়ে যাবে, এই ধরনের এই প্রশ্নটি কিন্তু থাকে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? প্যারিস। নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার কোনটা? নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার, না, নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার কি বলছো? ইউরিয়া কেন হবে এখানে? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট সঠিক অ্যান্সার। পরবর্তী, একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ। অসীম হওয়ার প্রয়োজন, সঠিক অ্যান্সার অপশন বি। পরবর্তী,
নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার, তাই তো? আমি তো ওটা তো উত্তর বললাম। নাইট্রোজেন গঠিত একটি অজৈব রাসায়নিক সার। দেখো, ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন, ক্ষারধর্মী নয়। এটা অম্লধর্মীও নয়। এটা পানিতে অতি সহজে দ্রব্য। এটা তুলনামূলকভাবে অবিষাক্ত। এই কারণে নাইট্রোজেনের উৎস হিসাবে এটিকে ব্যাপকভাবে সারে ব্যবহার করা হয়, ইউরিয়াকে, তাই তো? তাহলে নাইট্রোজেন গঠিত অজৈব সার কি? প্রশ্নে আসতে পারে নাইট্রোজেন ফিকশনের মাধ্যমে উৎপাদিত নাইট্রোজেন যৌগগুলিকে অজৈব সার বলবো আমরা। এই সারের মধ্যে রয়েছে ইউরিয়া রয়েছে, এমন অ্যামোনিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে, অ্যামোনিয়াম সালফেট রয়েছে, ক্যালসিয়াম নাইট্রেট রয়েছে। N2 অজৈব সার হিসাবে বিবেচিত হয় কারণ এটি একটি রাসায়নিক যৌগ এবং এটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করে। তাহলে নাইট্রোজেন গঠিত জৈব সার কি? তাহলে এখানে সঠিক অ্যান্সার, নিম্নলিখিত কোন সারে নাইট্রোজেন পরিমাণ বেশি? তাহলে এখানে অ্যামোনিয়াম সালফেট সঠিক অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? এখানে তো আমি বললাম কি কি আছে, কি কি আছে বললাম। নাইট্রোজেন গঠিত অজৈব সার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আছে, তারপর অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, ক্যালসিয়াম নাইট্রেট, এগুলো আছে। আর এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা নোট করো যেহেতু তোমরা বলেছো, টপিকটা একটু আলোচনা করে দিই। নিম্নলিখিত নিম্নলিখিত কোন সারে, ঠিক আছে, নিম্নলিখিত কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। ইউরিয়া সঠিক অ্যান্সার। ইউরিয়া একদম সঠিক অ্যান্সার বলেছো। আচ্ছা, ইউরিয়ার সমস্ত কঠিন সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বোচ্চ, যেখানে 46% থাকে, ঠিক আছে, নাইট্রোজেন। ইউরিয়া কার্বামাইড হিসাবেও পরিচিত। কি হিসাবে? কার্বামাইড। এর রাসায়নিক সংকেত কি? ইউরিয়া কার্বামাইড, রাসায়নিক সংকেত CONH2। ইউরিয়ার আরও অনেক নাম আছে, যেটা আছে কার্বামাইড, কার্বনিল ডিয়ামাইড আর ডিয়ামিনোমিথানন, ঠিক আছে। আর অ্যামোনিয়াম নাইট্রেট যেটা হচ্ছে, এটি একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত হচ্ছে NH4NO3। এটি জলে অত্যন্ত দ্রবণীয়। এতে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 33.5%। আর পটাশিয়াম নাইট্রেট, যেটা পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে KNO3। এর নাইট্রোজেনের পরিমাণ 30.7%, ঠিক আছে। এবং অ্যামোনিয়াম ফসফেট, যেটা অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে NH4 3PO4, ঠিক আছে। আচ্ছা, 5টি অজৈব সারের উদাহরণ বলো আমাকে, কে বলতে পারবে 5টি অজৈব সারের উদাহরণ? 5টি অজৈব সারের উদাহরণ বলো। দেখো, 5টি অজৈব সারের উদাহরণ হচ্ছে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট দ্রবণ, ট্রিপল সুপার ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, মিউরেট অফ পটাশ, পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, নাইট্রোজেন সার কি কি? না, ইউরিয়া সারের কাজ হচ্ছে কি, ইউরিয়া একটা নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, এটা মনে রাখবে, যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহার করা হয়। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত থাকে? 46%। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে, যা শিকড়ের বৃদ্ধি বিস্তার সহায়তা করে এবং গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা, কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে। আচ্ছা, কোন ধরনের সার ব্যবহার করা হয় বলতো? দেখো, নাইট্রোজেন সবুজ পাতা এবং ডালপালা তৈরি করতে সাহায্য করে। সরি, এটা দরকার নাই সে প্রশ্ন। আচ্ছা, ডক্টর আর্থ, হুম, আচ্ছা, ডক্টর আর্থ সার কতবার ব্যবহার করা উচিত? আপনি যতবার খুশি পুনরায় আবেদন করতে পারেন। সর্বাধিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার আগে সময় ভালোভাবে ঝাঁকাতে ভুলবেন না। এটা হচ্ছে সময় সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন ডক্টর আর সার ব্যবহার করবে, ঠিক আছে, এই বিষয়ে। তো তবে এটা ইম্পর্টেন্ট নয়, স্যার। আচ্ছা, এনপিকে কি ধরনের মৌল? এনপিকে হচ্ছে
এনপিকে সারে গাছের বৃদ্ধি হয়, সামগ্রিক উদ্ভিদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হয়, ঠিক আছে। এন হচ্ছে কি নাইট্রোজেন, আর পি হচ্ছে কি ফসফরাস, আর কে হচ্ছে কি পটাশিয়াম। ক্লিয়ার? আচ্ছা, সারের প্রধান তিন প্রকার কি কি? সার প্রধান তিন প্রকার, একটা হচ্ছে নাইট্রোজেন সার, নাইট্রোজেনাস সার, আরেকটা হচ্ছে ফসফেটিক সার, আরেকটা হচ্ছে পটাশিক সার। ক্লিয়ার? দিল্লির কোন সুলতান চৌগান খেলতে গিয়ে মারা যান? সকলে উত্তর দাও। 100টা প্রশ্ন, 200, আজকে 300টা কমপ্লিট করবো, আর 200টা বাকি থাকবে, রাতের দিয়ে কমপ্লিট করে দেবো। বিকালে 100টা, রাতে 100টা হলে আজকে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? ম্যাথ ক্লাস, ম্যাথ ক্লাস যেগুলো হয়েছে সোমবার দিয়ে হবে। এবার যেগুলো আমি গ্রুপে দেবো সেগুলো অবশ্যই ফলো করবে। তার থেকেও ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে যেগুলো রেকর্ড থাকবে, মানে টেলিগ্রামের যে ভিডিওগুলো দেওয়া হবে। ক্লিয়ার? একসঙ্গে দিয়ে দেবো, পুরো একসঙ্গে দিয়ে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কত নম্বর হচ্ছে গো জিকে পার্ট? কত নম্বর? বলো। দিল্লির কোন সুলতান চৌগান খেলতে যে মারা যান? চৌগান নতুন নাম শুনছো, তাই তো? আচ্ছা, চৌগান খেলাটা এটা যে চোভা চোভ গান নামেও পরিচিত, ঠিক আছে, অনেক নাম আছে। চোভ গান বা চৌগান বা চোগান, বুঝতে পারছো, অনেক নাম আছে। এটা একটা ক্রিয়া যেটা হচ্ছে দলগত খেলা, যার উৎপত্তি ঘোড়া। ঘোড়া প্রাচীন ইরানে এটা পারস্য, যদি এটা একটি অভিজাত খেলা হিসেবে বিবেচিত। আমাদের এই একটা প্রশিক্ষিত ঘোড়া, ঠিক আছে, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হবে, ঘোড়ার ওপর এটি মাঠে অনুষ্ঠিত হয় এই খেলাটা, ঠিক আছে। খেলাটি এশিয়ান জনগণের মধ্যে ব্যাপক ছড়িয়ে আছে, ঠিক আছে। খেলোয়াড় সংখ্যা যেখানে 6 জন থাকে, আর খেলার সময় থাকে 30 মিনিট, খেলার সময় থাকে, ঠিক আছে। 6 জন থাকে এবং 30 মিনিট। হ্যালো, বলো, এবার শুনতে পাচ্ছ? ক্লিয়ার? আচ্ছা, চৌগান কি বললাম? এটা 6 জন প্লেয়ার্স থাকবে, প্লেইং টাইম হচ্ছে 30 মিনিট, ঠিক আছে। কান্ট্রি, ঠিক আছে। এটার আমরা হিস্টোরি যদি দেখি, আচ্ছা দাঁড়াও,
আচ্ছা দেখো, তাহলে তুমি এখানে উত্তর কি দিয়েছিলে? দিল্লির কোন সুলতান চৌগান খেলতে যেয়ে মারা যান? নো, কুতুবুদ্দিন আইবক হবে। পোলো বা চৌগান, এটা পোলো নামে, পোলো বা চৌগান, এই খেলার সময় কুতুবুদ্দিন আইবক ঘোড়া থেকে পড়ে যায়। ঘোড়ার ওপর ছজন করে খেলবে, ঠিক আছে? সময় থাকবে 30 মিনিট। 1210 খ্রিস্টাব্দে তিনি মারা যায় ঘোড়ার পিঠে খেলতে গিয়ে। আর এটা এখান থেকে প্রশ্ন মনে পড়ে যায় যে সিংহাসনে আরোহণের আগে কোন সুলতান কৃতদাস ছিলেন না? ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা এসেছিল। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি না বলবন? এই অপশনের মধ্যে একটা আছে। নো নো নো, আলাউদ্দিন খলজি। দাস রাজবংশ কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছে। একটু নোট করো পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবার রিভাইজ করে দিচ্ছি। দাস রাজবংশ কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210। শামসুদ্দিন ইলতুৎমিশ 1210 থেকে 1236। দাস রাজবংশ বলছি পরপর, ঠিক আছে? কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210। শামসুদ্দিন ইলতুৎমিশ 1210 থেকে 1236। রাজিয়াজ 1236 থেকে 1240। গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287। পরবর্তী চলে আছে খিলজি রাজবংশ 1290 থেকে 1320। জালাউলউদ্দিন খিলজি, ঠিক আছে, 1290 থেকে 1296। আলাউদ্দিন খিলজি 1296 থেকে 1316, ঠিক আছে? দাস রাজবংশকে আমরা মামলুক রাজবংশ বলি। কুতুবুদ্দিন আইবককে দাস রাজবংশের প্রতিষ্ঠাতা বলি আমরা, তথা ভারতের মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু আমরা কুতুবুদ্দিন আইবককে মানি। লাহোর ছিল কার রাজধানী? লাহোর ছিল তার রাজধানী। কার রাজধানী? লাহোর ছিল কুতুবুদ্দিন আইবকের রাজধানী, তাই তো? কুতুবুদ্দিন আইবক তার উদার অনুদানের যোগ্য লক্ষ লক্ষ বক্স বা দাতা হিসেবে পরিচিত ছিলেন সবাইকে কাছে, তাই তো? তিনি বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বক্তার কাকি স্মরণে কুতুব মিনার নির্মাণ করেছিলেন, ঠিক আছে? কুতুবুদ্দিন নির্মাণের কাজ শুরু করলেও তার আকস্মিক মৃত্যুর কারণে কি হয়, তা সম্পূর্ণ করতে তিনি পারেনি। এবং পোলো বা চৌগান খেলার সময় কুতুবুদ্দিন আইবক কি করে? ঘোড়া থেকে পড়ে যান এবং 1210 খ্রিস্টাব্দে মারা যায়, তাই তো? দেখো, এগুলো আলোচনা করেছি, তাই একটু স্পিড আলোচনা করছি সে বিষয়ে। তারপর যেটা শামসুদ্দিন ইলতুৎমিশ, দেখো অপশানে যেগুলো আছে সেগুলো আলোচনা করছি। শামসুদ্দিন ইলতুৎমিশ, দেখো এরটা, এই শামসুদ্দিন ইলতুৎমিশ যিনি 1210 থেকে 36, তিনি কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন। সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা, একটা হচ্ছে তাম্র, একটা রৌপ্য, আর টঙ্কা প্রবর্তনের জন্য তার শাসন আমল ছিল উল্লেখযোগ্য। ঠিকই কি? তাম্র ও রৌপ্য এবং টঙ্কা, ঠিক আছে? রাজার স্থলাভিষিক্ত হয়ে তার কন্যা সুলতান রাজিয়া এবং বলবন রাজবংশ, পরবর্তী বলবং, যেটা 1265 থেকে 1287 খ্রিস্টাব্দে। চলো, এ বিষয়ে আর বেশি দূর যাওয়ার দরকার নাই। কোন সুলতান লাক্স বক্স নামে পরিচিত ছিলেন? এক্ষুনি আলোচনা করেছি, উত্তর দাও তাড়াতাড়ি সকলে। সঠিক অ্যান্সার। কুতুবুদ্দিন আইবকের পর কে সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার। দিল্লির কোন সুলতান লক্ষ্য বক্স নামে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের, আচ্ছা, 2 দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন, বা 2.5 দিন কা ঝোপড়া? আলাউদ্দিন খলজি। ভারতের প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ভারতের প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? হ্যাঁ, কুতুবুদ্দিন, চলো, প্রথম সুলতান কে ছিলেন? গজনীর মাহমুদ ছিলেন প্রথম মুসলিম শাসক, তাই তো? ইলতুৎমিশের কন্যার নাম কি ছিল, কেউ বলতে পারবে? ইলতুৎমিশের কন্যার নাম রাজিয়া সুলতানা। বলবনের পর কে শাসন করেন? বলবন তার নাতি মুহাম্মাদের পুত্র কাইকস সরাওকে উত্তরাধিকার দিয়েছিলেন। কোন সুলতানকে উদার বা কোমল বলে সংজ্ঞায়িত করা হয়েছে? জানা আছে? কুতুবুদ্দিন আইবককে।
কুতুবুদ্দিন আইবকের রাজধানীর নাম কি? বলতে পারবে? লাহোর, মনে রাখবে। লাহোর। এ বিষয়ে আর আলোচনা নয়। দাস বংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা? কলকাতা পুলিশ কনস্টেবল এসেছিল মেন পরীক্ষায় 2022 সালে। আচ্ছা, তরাইনের প্রথম যুদ্ধ কত সাল? 1191, সঠিক অ্যান্সার। ঘড়ি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত এই যুদ্ধে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ তার পরের বছরই হচ্ছে না? 92। ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত। তার তারপরে 2 বছর পর হচ্ছে ছন্দোয়ারের যুদ্ধ। তার পরের বছরই হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। 2 বছর পরেই হচ্ছে কোন যুদ্ধ? কোন যুদ্ধ হচ্ছে? ছন্দোয়ারের যুদ্ধ 1194। কনৌজে জয়চাঁদকে পরাজিত। ইলতুৎমিশ কে ছিলেন? দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা মাথায় রাখবে সকলে, ঠিক আছে? গিয়াসউদ্দিন বলবৎ কে ছিলেন? দিল্লি সাম্রাজ্যের দাস রাজবংশের একজন সম্রাট। তিনি জিলে ইলাহি উপাধি লাভ করেছিলেন, পৃথিবীতে ঈশ্বরের ছায়া, যার অর্থ কি? পৃথিবীতে ঈশ্বরের ছায়া, গিয়াসউদ্দিন বলবৎ। ক্লিয়ার? যত আলোচনা করব তত শেষ নাই। চলো পরবর্তী। নিম্নে কে 2019 সালে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছিলেন? বলো। নিম্নের কে 2019 সালে আইসিসি? বিরাট কোহলি বলছো, তাই তো? একদম সঠিক অ্যান্সার। চলো। নিম্নের কে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার? রাজীব কুমার, সঠিক অ্যান্সার। পরবর্তী। নিম্নে কোনটি হলো ভারতীয় পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন? বাজেট অধিবেশন, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1761, সঠিক অ্যান্সার। 1761 সঠিক অ্যান্সার। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761। ক্লিয়ার? পরবর্তী। নিম্নের কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? আকবর, সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। নিম্নের কে ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআর গভর্নর ছিলেন? আলোচনা করেছি। ডক্টর মনমোহন সিং, একদম সঠিক অ্যান্সার। ডক্টর মনমোহন সিং, একদম সঠিক। চলো পরবর্তী। নিম্নের কে কপিলবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ, সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। সিন্ধু সভ্যতায় কোন স্থানে বৃহৎ স্নানাগার রয়েছে? আলোচনা করেছি প্রথম ক্লাস, ব্যাচের প্রথম। মহেঞ্জোদারো, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সকলে সকলে উত্তর দাও। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
সকলে উত্তর দাও, শেষ প্রশ্ন বলছি। বলো বলো, সঠিক অ্যান্সার কোনটা হবে? লখনৌ শহর। লখনৌ শহর বলো। বিশ্বজিৎ ভৌমিক কোনটা হবে? জাসমিন কোনটা হবে? প্রদীপ। প্রদীপ কোনটা হবে? পূজা। রাইহান। রিয়াজুল। রিয়াজুল। শিবানী। গোমতীকে কে বলেছো? রাইহান আর জাসমিন বলেছো না? লক্ষ্ণৌ নদীর তীরে অবস্থিত গোমতী, সরি, লক্ষ্ণৌ হচ্ছে, লক্ষ্ণৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। বুঝতে পেরেছো? লক্ষ্ণৌ উত্তরপ্রদেশের বৃহত্তম শহর লক্ষ্ণৌ এবং রাজধানী। এটি ভারতের 11তম জনবহুল শহর। এটি গোমতী নদীর উত্তর পশ্চিম তীরে অবস্থিত। ঠিক আছে। লক্ষ্ণৌ শহরে কয়েকটা দার্শনীয় স্থানের নাম বলো তো। কারো জানা আছে লক্ষ্ণৌ শহরের দার্শনীয় স্থানের নাম? যেমন ধরো লখনৌতে দর্শনীয় স্থানগুলি রয়েছে, যেমন বড় ইমামবাড়া, রুমি দরওয়াজা, কায়সার বাগ, আলামবাগ, এগুলো আছে। আচ্ছা ঠিক আছে, এতটা পর্যন্ত থাক। পরবর্তী, আচ্ছা লখনৌ কিসের জন্য বিখ্যাত বলো তো? লখনৌতে কিন্তু বহু সংস্কৃতি আছে এখানে। আচ্ছা লখনৌর পুরাতন নাম কি কারোর জানা আছে? লখনৌর পুরাতন নাম, লখনৌর পুরাতন নাম হচ্ছে লক্ষণপুর, যা লখনপুর বা লছমনমপুর নামে পরিচিত। আচ্ছা আমাদের গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলি কি কি? গঙ্গা নদী যেমন বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বলিয়া, বক্সার, সৈয়দপুর, এগুলো। আচ্ছা ভারতের কয়টি নদী, কয়টি প্রধান নদী বলতে পারবে? 7টি প্রধান নদী: সিন্ধু, ব্রহ্মপুত্র, নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, মহানদীগুলো। ঠিক আছে। ভারতের মধ্যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে বলতে পারবে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? পশ্চিমবঙ্গে? উত্তরপ্রদেশ চলে যাও, 70টির বেশি নদী দেখতে হবে প্রবাহিত। 70টির বেশি নদী প্রবাহিত যে রাজ্যের মধ্যে। হ্যাঁ, উত্তরপ্রদেশ, ইউপি যাও, ভারতের সবচেয়ে বেশি নদী খাল সেখানে রয়েছে, যেখানে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে 70টির বেশি নদী। লখনৌর প্রথম নবাব কে ছিলেন কারো জানা আছে? এই ধরনের প্রশ্ন যদি দিয়ে দেয় কি করবে? জিকে তো বিশ্বাস নেই। লখনৌর প্রথম নবাব কে ছিলেন? আউধের প্রথম নবাব ছিলেন সাদাত আলী খান। সাদাত আলী খান, মাথায় রাখবে। আচ্ছা পৃথিবীতে মোট কতটি নদী আছে, এমনি একটা প্রশ্ন ধরতেছি, ইন্টারেস্ট। পৃথিবীতে কতটি নদী আছে, কটা নদী আছে পৃথিবীতে মোট? কারো জানা আছে? পৃথিবীতে কতগুলি নদী আছে? কেউ যদি জানো বলতে পারবে কেউ? কারো জানা নেই, তাই তো। পৃথিবীতে প্রায় 1,50,000-এর বেশি নদী আছে। কত? 1,50,000। আর আমাদের ভারতে কয়টি নদীর জন্মস্থান আছে? আমাদের ভারতে প্রায় নদী 3টি প্রধান অঞ্চল থেকেও এসেছে। একটা হচ্ছে হিমালয়, কারাকোরাম রেঞ্জ, বিন্ধ্যা ও সাতপুরা রেঞ্জ, এবং ছোটনাগপুর মালভূমি পশ্চিমঘাট। আচ্ছা কোন দুটি প্রধান নদী আরব সাগরে পতিত হয়েছে?
নর্মদা আর তাপ্তি এই দুটি নদী আরব সাগরে পতিত হয়েছে। কোন প্রধান নদী, কোনটি প্রধান নদী এবং কোনটি উপনদী বলো তো? কিভাবে নির্ধারণ করবে? যখন দেখবে দুটি বড় নদী মিলিত হয়ে একটি নদী গঠন করে তাকে আমরা কি বলি? উপনদী বলি না? দুটি বড় নদী মিলিত হয়ে একটি নদী গঠন করে তখন তাকে আমরা উপনদী বলি। নদীপথের শেষে উপনদী নামে পরিচিত হয়ে থাকে এটি। যে নদী বা যে স্রোতগুলি একটি বড় নদীর সাথে মিলিত হয় তাকে আমরা তাহলে উপনদী বলবো। আর তাদের গতিপথের শুরুতে নদীগুলি উপনদী হিসাবে কিন্তু পরিচিত হয়। আমাদের ভারতের মধ্যে কটি নদী আছে? আমাদের ভারতের মোট 400টির বেশি নদী আছে। ভারতের 4টি প্রধান নদী ব্যবস্থা রয়েছে। 8টি প্রধান নদী ব্যবস্থা রয়েছে। 400টির বেশি নদী আছে আমাদের ভারতে। ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটি বলতে পারবে? ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম? ভারতের পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম নর্মদা, তাপ্তি। মাথায় রাখবে। হ্যালো। হ্যাঁ, কি বলছিল? অন্তর্বাহিনী নদী কাকে বলে? এখান থেকে অনেক প্রশ্ন আছে। অন্তর্বাহিনী নদী যেহেতু বলছো, দেখো, অন্তর্বাহিনী যে সমস্ত নদীর উৎপত্তি কি হয় দেশের অভ্যন্তরে হয়, ঠিক আছে, এবং শেষ হয় দেশের মধ্যে। কি বললাম? যে সমস্ত নদীর উৎপত্তি দেশের অভ্যন্তরে হয়, দেশের মধ্যেই হয়, আর শেষ হয়, সরি, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে হয়, এবং শেষ হয় কি দেশের মধ্যেই শেষ হয়। উৎপত্তি হয় দেশের বাইরে, শেষ হয় দেশের মধ্যে, ঠিক আছে। এই জলাভূমি বা স্থলভাগের কোনো অংশে সেই সমস্ত নদীকে আমরা অন্তর্বাহিনী নদী বলবো। যেমন অনেকগুলি নদী আছে অন্তর্বাহিনী নদী। একটা হচ্ছে লুনি, তারপরে ওকে। আচ্ছা, কি বলেছিলাম? অন্তর্বাহিনী নদীর, কয়েকটা উদাহরণ হচ্ছে লুনি নদী, ঘাঘর নদী, রূপনগর নদী, মেধা নদী। আচ্ছা, লুনি কি পূর্ববাহিনী নদী? প্রশ্ন যদি তোমাদের করি আমি, লুনি কি পূর্ববাহিনী নদী? লুনি নদী হলো ভারত এবং পশ্চিমের রাজ্য রাজস্থান ও গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী, যেটা হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী। এই নদীটি থর মরুভূমির পূর্ব অংশ দিয়ে বয়ে গেছে। লুনি নদী আজমিরের নিকট আরাবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকা থেকেও কিন্তু উৎপত্তি হয়েছে। তাহলে লুনি নদীর উৎস কোথায়? লুনি নদী হচ্ছে উৎস উত্তর পশ্চিম ভারতের থর মরুভূমি, ঠিক আছে। আচ্ছা, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কি? অন্তর্বাহিনী নদী যেহেতু বলেছো, বলো তো ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম। স্ক্রিন কি দেখতে পাচ্ছ সকলে? বলো, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কি? সঠিক অ্যান্সার, লুনি নদীর মোট দৈর্ঘ্য 495 কিলোমিটার। আচ্ছা, ভারতের প্রথম বৃহত্তম নদী কোনটি বলতে পারবে? ভারতের প্রথম বৃহত্তম নদী গঙ্গা নদী, 2525। ভারতের দীর্ঘতম নদী, আর গোদাবরী যেটা 1465, সেটা ভারতের বৃহত্তম নদী। এবং ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম কি বলতো? ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা নদী। চলো, এই বিষয়ে আলোচনা নয়, অনেক আলোচনা হয়ে যাবে। যেটা আলোচনা করেছি অ থেকেই থাকবে পরীক্ষায়। তাই সেই কনফিডেন্স নিয়ে, সেই বিশ্বাস নিয়ে পড়তে থাকো। প্রতিটি প্রশ্নকে বিশ্বাসের সহিত পড়াশোনা করো, যেটা পরীক্ষায় আসবে সেভাবে পড়ো, ঠিক আছে। চলো। কি? সিলেবাস নয় তো বলি না, আমি তো নোট দেবো বলেছিলাম। আচ্ছা, চাইলে সিলেবাস দিয়ে দেবো, দেখি টাইমের ওপর নির্ভর, সিলেবাস দিয়ে দেবো, ওই টপিকের ওপর থাকবে, অথবা নোট আমি কাল পরশুকে দিয়ে দেবো। সিলেবাস যদি দেই তাই নোট হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না। আমি সিলেবাস বলতে টপিকগুলো দিয়ে দেবো, এই টপিকের ওপর থাকবে, ঠিক আছে। চলো। আচ্ছা, নোটের কথা যে বলছো, 21 টাকায় নোট দেওয়া সম্ভব নয়।
যেহেতু নোটগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যারা 21 টাকা পেমেন্ট করে, তোমাদের হয়তো এই গ্রুপে আছো যারা এই কোর্স করতেছো, তাই সবাইকে বলা হয়েছে কোর্সটা নিয়ে নাও। সেটা 21 টাকা পেমেন্ট করে নোট দেওয়া সম্ভব হচ্ছে না, আমি সিলেবাস দিয়ে দেবো, ঠিক আছে, টপিক, সেখান থেকেই পড়ে এক্সাম দিতে হবে। চলো। হ্যালো। আর বলছি যারা এখনো পর্যন্ত 99 টাকা পেমেন্ট করনি, তারা দিয়ে দেবে তাড়াতাড়ি। ব্যাপারটা না বুঝতে পারলে অবশ্যই আমাকে কল করে জেনে নেবে, বা এসএমএস করতে পারো, বা এখানে বলতে পারো। ঠিক আছে, সকলে করে দিয়েছো এখানে যতজন আছো, না কেউ করনি, অনেকে আছো নাকি? কে করনি বলো, তা দিয়ে দেবে। কে করনি এখনো? ঠিক আছে, আর বেশি বলে লাভ নেই, যারা করনি অবশ্যই তারা দিয়ে দেবে। সবাইকার অনলাইনে সবসময় তো পয়সা থাকে না, আসলে অবশ্যই দিয়ে দেবে, সে নিয়ে। ঠিক আছে, এগুলো যে আলোচনা করেছি কারো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে? রিজনিং, রিজনিংয়ের কয়েকটা ক্লাস হয়েছে যেগুলো লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এবং রিজনিংয়ের ক্লাস হবে, এবং 200% কমনের রেকর্ডও থাকবে, ঠিক আছে, সব পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম, এখন টেলিগ্রামটা ভালোভাবে ফলো করো, টেলিগ্রাম খুলবে, খুলে না, অনেকে টেলিগ্রাম তো খুলেই না। নতুন জয়েন হয়েছো? এই তো আজকে দেওয়া হবে সব। দেখো এখানে কারেন্টটা এখন চলে যায় ভীষণ, আমি প্রবলেমের মধ্যে পড়ে যাই মাঝে মধ্যে, বুঝতে পারছি। ঠিক আছে, যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রাইভেট ইয়ার 2005 থেকে 2020 সালে একটা পিডিএফ দিয়েছি না গ্রুপে? আজকে দিয়েছি না? ওটা একটু প্রিন্ট আউট করে নেবে যদি পারো। ক্লিয়ার? যদি প্রিন্ট আউট করার লেখা হয়তো অনেকটা ছোটো ছোটো বুঝতে অসুবিধা হবে, প্রিন্ট আউট না করো, পড়ে নেবে, এটা ইম্পর্টেন্ট আছে। চলো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।